আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্দোলনের মুখে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাস ভাড়া অর্ধেক কমানোর সিদ্ধান্ত সরকারের। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভোটের মাঠ, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। বিভিন্ন সময় নানা দেশকে কৌশলে চাপে রাখে যুক্তরাষ্ট্র, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা, আমন ধানের জমি নষ্ট না করেই আবাদ সম্ভব। এবং চট্টগ্রামে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে চেতনায় জাগ্রত মুজিবের বর্ণাঢ্য আয়োজনের খবর। এবার বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটিসি বাসের ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় তিনি আরও বলেন, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। ভ্রমণকালে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে না। সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলেও আশা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা 50% ভাড়ায় যাতায়াত করতে পারবে। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভোটের মাঠ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে আছেন অনেক প্রার্থী। মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। আগামী রোববার 1003টি ইউনিয়ন পরিষদ ও 10 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ইকরামুল হক সাইম। ভোটের আমেজে ছেয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। গ্রামের হাটবাজার, মাঠঘাট সব জায়গায় নির্বাচনী দৌড় চলছে প্রার্থীদের। বিরামহীনভাবে তারা ছুটছেন ভোটারদের কাছে। শেষ মুহূর্তের প্রচারণায় কোথাও কোথাও উত্তাপ ছড়াচ্ছে। তৃতীয় দফায় মেহেরপুর সদর ও গাংনী উপজেলার 6 ইউনিয়নে নির্বাচন। সব কটিতেই আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহীদের ভোট যুদ্ধকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। হবিগঞ্জের 23টি ইউনিয়নে নির্বাচনী মাঠে ভিন্ন মেরুকরণ তৈরি করেছেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরা। বুধবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে দেওপাড়া বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জোর প্রচারণা চলছে বরিশালের 3 উপজেলার 5 ইউনিয়নে। এলাকার উন্নয়নে নৌকার বিজয় হবে বলে আশা সেখানকার আওয়ামী লীগ প্রার্থীদের। তবে ভোট নিয়ে শঙ্কা আছে অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। এলাকায় আদর্শবান, নীতিবান এরকম আমরা প্রার্থী চাই যে এলাকার উন্নয়ন করবে। আমরা প্রত্যেকটি উপজেলায় গিয়ে আইন শৃঙ্খলা মিটিং করেছি এবং প্রার্থীদের সাথে মত বিনিময় করেছি তাদের কোনো সমস্যা আছে কিনা। 28 নভেম্বর নওগাঁর 22 ইউনিয়নে ভোট। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি ত্রিমুখী লড়াই হচ্ছে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের। 12 বছরের মেম্বার, জনগণের চাওয়াতে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ ইনশাআল্লাহ ভোট দিলে আমি চেয়ারম্যান হয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার 23টি ইউনিয়নে ভোট রোববার।
প্রথমবারের মতো সরাইল সদর ও নবীনগরের বীরগাঁও ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে। সেখানেও উত্তাপ ছড়াচ্ছেন নৌকার বিদ্রোহীরা। 1 নং 2 নং 3 নং সেন্টার যেগুলো আছে ওয়ার্ডের, এগুলোতে সে ওপেন বুট করানোর চেষ্টা করতেছে। ওপেন বলতে সে ফিঙ্গারটা নিবে, প্রত্যেকটা তার এজেন্ট নির্ধারণ করবে, এরকম হুমকি ধুমকি দিতেছে। জমে উঠেছে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলার 17টি ইউনিয়নের নির্বাচন। আচরণবিধি নিয়ে পরস্পর দুষছেন প্রার্থীরা। গুজব ছড়াচ্ছে যে ভোট সেন্টারে নাকি ভীষণ গন্ডগোল হবে। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ব্যানার চুরি করা হচ্ছে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহীদের দাপটে দুশ্চিন্তায় ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামের 8 ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাতেই ভোটারদের আস্থা থাকবে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমাদের কর্মীদেরকে হুমকি দুমকি নৌকা মার্কা যে করবে তার বাড়িঘর আগুন জ্বালিয়ে দিবে। আমাদের এই নৌকার বিরুদ্ধে প্রার্থী নই, আমরা ব্যক্তির বিরুদ্ধে। নির্বাচন কমিশন বলছে রোববার দেশের 1003টি ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় নানা দেশকে কৌশলে চাপে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কখনো গণতন্ত্র আবার কখনো বা অর্থনৈতিক ইস্যুতে চাপে রাখে যুক্তরাষ্ট্র। সে দেশের গণতন্ত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ঘরে বাইরে চাপে আছেন বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কে দাওয়াত দিল না দিল এটা সেকেন্ডারি, এগুলো নিয়ে আপনার অত দুশ্চিন্তায় কেন? বরং আপনি বড় চিন্তা করা উচিত যে আগামীতে আমাদের দেশে যখন নির্বাচন হয় যাতে একটি লোক না মারা যায়, সেইটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আমাদের কোথাও যদি ব্যর্থ হয় আমরা নিশ্চয়ই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করি। সেইগুলো নিয়ে বরং চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন। এদেশের একসময় গণতন্ত্র ছিল না, এদেশের লোকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আর আগামীতে এই গণতন্ত্রকে আরো পরিপক্কতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো, অন্য কেউ করতে পারবে না। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আসাদুর রহমান কিরণ। সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে অবমাননাকর মন্তব্য করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হারানোর পর বৃহস্পতিবার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় জাহাঙ্গীর আলমকে। এ ব্যাপারে আসাদুর রহমান কিরণ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে সবসময় কাজ করব, এজন্য তিনি সবার সহযোগিতা চান। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 3 সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়। সেই তালিকায় জ্যেষ্ঠ সদস্য হিসেবে আসাদুর রহমান কিরণ এই দায়িত্ব পেলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাখা শহরের 20 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভোর 5:45 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি সহ কয়েকটি জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। তবে দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ভূপৃষ্ঠের 42 কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। এদিকে ভারতের আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। চট্টগ্রামের সাগরিকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10:30টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। ভেতরে কয়েকজন শ্রমিক থাকলেও তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা। দেশে নতুন এই ফসল নিয়ে কাজ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দীর্ঘদিনের গবেষণায় পেরিলাকে দেশীয় আবহাওয়ায় অভিযোজন করাতে সক্ষম হয়েছেন তারা। ইতিমধ্যে সাও পেরিলা নামে এক নতুন জাতির নিবন্ধন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
গবেষকরা বলছেন আমন ধানের জমি নষ্ট না করেই পেরিলা আবাদ করা সম্ভব। হুমায়ুন চিস্তির রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করতে হয়। এর খরচ প্রায় 12,000 কোটি টাকা। এর বিকল্প খুঁজে পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 2007 সালে চীন ও কোরিয়ার অন্যতম তেল শস্য পেরিলা নিয়ে গবেষণা শুরু করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর তারিক হোসেন। বছর 3 আগে তার সাথে যোগ দেন কৃষি কর্মকর্তা কায়ুম মজুমদার। আমি যখন পিএইচডি করতে সাউথ কোরিয়াতে যাই তখন আমার পিএইচডির গবেষণার মূল ম্যাটেরিয়াল ছিল এটা। তখন আমার মাথায় আসে যে এই বীজটা বাংলাদেশে নিয়ে আমি একটু ট্রাই করব। তো 2007 সালের জুলাইয়ের দিকে আমি ফিরে আসি। আসার পরে অল্প বিস্তার বাংলাদেশে আসলে এখানে একটু একটু করে আমাদের ক্যাম্পাসে আমি লাগিয়ে দেখেছি। আমরা যেটা করি বাংলাদেশে প্রথম যে কখন হবে সেটা ফাইন্ড আউট করার কাজটা করি। ট্রায়াল দেওয়ার পরে আমরা বেস্ট যে সময়টা সেটা আমরা বের করি। পেরিলা তেলে প্রচুর পরিমাণে উপকারী ওমেগা 3 ও ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাট রয়েছে। একই সাথে তা ক্ষতিকারক ইউরেসিক অ্যাসিড মুক্ত। হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতেও এই তেলের ভূমিকা অসাধারণ। ওমেগা 9 যেটা, এই ওমেগা 9টা আসলে আমাদের ইমিউনিটি বাড়ায়। তো এখানে দেখা গেছে ওমেগা 9-এর পরিমাণটা বেশি আছে। জাপান, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, চায়না এই বেল্টের মানুষগুলো এই পাতা তারা বারবিকিউ করার সময় এই পাতাটা র লিফ হিসেবে খায়। এই তেলটা আমরা বাংলাদেশের মার্কেটেই দেখেছি যে 1 লিটারের দাম 2200 টাকা। জুলাই মাসে চারা লাগানোর পর ফসল উঠতে সময় লাগে 70 থেকে 75 দিন। খরিফ 2 মৌসুমে চাষ হওয়ায় আলাদা সেচ লাগে না। রোগের পরিমাণ কম, তাই পেরিলা চাষে খরচও কম। ফলন বিঘা প্রতি প্রায় 5.5 মণ। কৃষক নিজেই বীজ থেকে তেল বের করতে পারবেন। এটা আমাদের চলমান যে ক্রপিং প্যাটার্নে কোনো ইন্টারফেয়ার করবে না। আমন যেখানে হয় না, যেখানে উঁচু জায়গা, এই জায়গাটা দেখা যায় যে নেক্সট রবি সিজনের আগ পর্যন্ত ওখানে পড়ে থাকে। তো ইজিলি আমরা এই জায়গাটা এই ফসল দিয়ে অকুপাই করতে পারি। একেবারে ইজি প্রসেস ওখান থেকে অয়েলটা ওখানে এক্সট্রাক্ট করা যায়। সেই অবস্থায় যদি এটাকে আমরা অ্যাভেলেবিলিটিটা সেটা করতে পারি এবং বাংলাদেশে যদি পপুলারাইজ করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশ এটা একটা ভালো বাজার পেতে পারে। গবেষকদের আশা, বাণিজ্যিকভাবে পেরিলা চাষ একদিকে ভোজ্য তেল আমদানি কমাবে, অন্যদিকে অর্থনীতিতেও আনবে ইতিবাচক পরিবর্তন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শীত ঘনিয়ে আসায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। দাম বেশ কমেছে, তবে আগের মতোই চড়া চাল ও ভোজ্য তেলের দাম। নজিবুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বেশি, বেচাকেনাও ভালো। শিমের দাম গত সপ্তাহে যেখানে ছিল কেজি প্রতি 100 থেকে 110 টাকা, সেখানে সপ্তাহ ঘুরতেই তা নেমে এসেছে 40 থেকে 45 টাকায়। কমেছে ফুলকপি, বেগুন, গাজর সহ শীতের নানা সবজির দাম। সবজির দামও মোটামুটি একটু কম আছে। আজকে একটু বেশি, কালকে কম, পরশু আবার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সবকিছু তো সবার হিসাবের মধ্যে থাকলে সেটা তো ভালো। এই মধ্যস্বত্বভোগীদের যদি কন্ট্রোল করা যায় তাহলে আমার মনে হয় দামটা কমে আসবে। শীতের যে সবজিগুলা আলহামদুলিল্লাহ আপনার অনেক 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 আমদানি, এবারে অনেক দাম কম। পেঁয়াজের দামও কিছুটা কমেছে এই সপ্তাহে। কেজি প্রতি 5 টাকা কমে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আদা রসুনের দাম আছে আগের মতোই। অনেক চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি ভোজ্য তেলের বাজার। এই সপ্তাহেও সয়াবিন তেলের দাম লিটারে 2 থেকে 3 টাকা বেড়েছে। মসুরের ডাল, চিনি আছে আগের মতোই। চালের দাম এখনও প্রায় নাগালের বাইরে নিম্ন আয়ের মানুষের। মোটা চালের দাম 50 টাকা ছুঁই ছুঁই, আর নাজিরশাল মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 70 টাকায়। তেলের দামটা যখন বৃদ্ধি হয়েছে তারপর থেকেই চাউলের বাজারটা একটু ঊর্ধ্বগতি। পরিপূর্ণ মাল যদি নতুন যে মালগুলো আসতেছে এগুলো পরিপূর্ণ বাজারে আসলে পরবর্তীতে বোঝা যাবে যে কি হয়। আমিষের চাহিদা পূরণে স্বস্তি পেতে পারেন ক্রেতারা। ছোট বড় মাছের দাম আছে নাগালের মধ্যেই, তবে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম আর কমেনি। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার মিরপুর সেনানিবাস ও এটিএন বাংলার যৌথ আয়োজনে চেতনায় জাগ্রত মুজিব অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, তাই তার জন্ম শতবার্ষিকী সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। শারমিন ব্রিহার রিপোর্ট।
আমাদের জাতীয় জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর সেনানিবাস ও এটিএন বাংলা। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। আমাদের মুক্তির সংগ্রাম। অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। ঢাকা লজিস্টিক এরিয়া 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলী, মিরপুর সেনানিবাসের সংশ্লিষ্ট সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধুর জন্য এ দেশ স্বাধীন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন ক্যান্টনমেন্টের সৈনিক ভাইরা যখন ক্লান্ত হয়ে যায়, সারা বছর কাজ করে যখন ক্লান্ত, আমরা চেষ্টা করি কিছুটা আনন্দ দেওয়ার জন্য আপনাদেরকে, এবং ভবিষ্যতেও যতবার আমাদের এটিএন বাংলাকে আপনারা ডাকবেন আমরা আসব, আপনাদের পাশে থাকব। আপনারা সবসময় এটিএন বাংলাকে, এটিএন নিউজকে আপনাদের চ্যানেল মনে করবেন। আপনাদের সেবায় আমরা যদি কিছু করতে পারি আপনাদের জন্য আমরা কৃতজ্ঞ থাকব। সেনাবাহিনীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে এটিএন বাংলা ও এটিএন নিউজ পাশে থাকবে বলেও আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। এরপর একে একে চলতে থাকে মনোমুগ্ধকর সব পরিবেশনা। গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, ঐশী এবং কণা। গানের মাঝে মাঝে চলে নৃত্য পরিবেশনা। সবার অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অগ্রহায়ণ মাসের সন্ধ্যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটিএন বাংলা ও মিরপুর সেনানিবাসের যৌথ আয়োজনে চেতনা জাগ্রত মুজিব শিরোনামে মনোমুগ্ধকর এই পরিবেশনা সত্যি সবার মন ভালো করে দেয়। আবহমান বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসছে। আগামীতেও সাংস্কৃতিক এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। ভালো থাকুক, চলতে থাকুক সংস্কৃতির এই বিকাশ। মিরপুর সেনানিবাস থেকে শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। চট্টগ্রামে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ রানে সাইফ হাসানের উইকেট হারায় স্বাগতিকরা। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন দলের ৩৩ রানে। এরপর অধিনায়ক মমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত ৪৯ রানের মধ্যে বিদায় নিলে বিপদে পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেটে প্রতিরোধ করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবং টি-20তে ব্যর্থ লিটন দাস। এরই মধ্যে 50 তুলে নিয়েছে লিটন। স্বাগতিক দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ইয়াসির আলী রাপির। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে ১৬০ রান। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ তাগিদ দেন। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফজলে রাব্বির রিপোর্ট।
এক শ্রেণীর মানুষের কাছে দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক না কেন তাদের কিছু আসে যায় না, অথচ দেশের বেশিরভাগ অংশের মানুষ যারা নিম্ন আয়, মধ্য আয়, দরিদ্র, হতদরিদ্র মানুষ রয়েছে তারা কিন্তু আজকে এই দ্রব্যমূল্যের জাতাকলে পড়ে এক ধরনের লাগামহীন ঘোড়ার পিঠের নিচে পড়ে তারা পিষ্ট। কি কারণের জন্য? যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এই প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার এবারের প্রস্তাব ছিল মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ। যুক্তিতর্কে বিতার্কিকরা তাদের অবস্থানের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। যখন আপনি ব্যবসার জায়গা থেকে চিন্তা করবেন তখন আপনার দেশের জন্য লাভ হবে, জনগণের জন্য ভালো হবে, কারণ তার একটা বেটার অ্যানালাইসিস দিতে পারবে কার প্রোডাক্টটা ভালো। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, জনপ্রতিনিধিদের মধ্যে জবাবদিহিতা না থাকলে দ্রব্যমূল্যই কেবল নয়, পথে পথে পণ্য পরিবহনের চাঁদাবাজি অথবা দুর্নীতি কোনো কিছুই বন্ধ করা সম্ভব নয়। নির্বাচনের নামে সহিংসতা হচ্ছে, খুনাখুনি হচ্ছে এবং জোর করে ভোট বাক্স দখল করা হচ্ছে এবং মোটামুটি প্রতিপক্ষকে মাঠেই থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে জবাবদিহিতামূলক যদি কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে না পারি তাহলে যে কোনো উদ্যোগী জনকল্যাণমুখী হবে না। যারা থাকবেন তারা জনগণের প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি না হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন না। সড়কের যে নৈরাজ্য, এটা সত্যি দুঃখজনক। যেন মনে হচ্ছে যেন কিছু মানুষের হাতে দেশবাসী জিম্মি হয়ে গেছে। দেশে সুশাসনের ঘাটতি রয়েছে। দেশের মানুষকে আরো অধিক গণতন্ত্রের দিকে নিতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, ভাতের অধিকার আরো বেশি করে নিশ্চিত করতে হবে। সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, ভর্তুকি কোনোভাবেই স্থায়ী সমাধান হতে পারে না। ভর্তুকি মানে ফরএভার দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। যার যেটা প্রাইস তাকে সেই প্রাইস দিতে হবে। সেই যে প্রাইস অ্যাফোর্ড করতে পারে সেই প্রাইসে করবে। এখন আমরা অনেক কারণে দিই, কিন্তু এটাকে আমরা চিরস্থায়ী করতে পারি না। প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে হারিয়ে জয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় মাহবুবুল আলম হানিফ আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হলে ধর্মের নামে রাজনীতি বন্ধ করার পাশাপাশি সবার ভেতরে প্রকৃত শিক্ষার আলো জ্বালতে হবে। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়। কুরাজনীতি বা এই জঙ্গি সন্ত্রাস সমাজ থেকে দূর করতে হলে এর প্রথম দরকার হচ্ছে শিক্ষার আলোটা জনগণের মাঝে পৌঁছে দেওয়া। যথাযথ শিক্ষাই পারে একমাত্র আমাদের এই সমস্ত অপরাজনীতি, অপসংস্কৃতি এবং এই সন্ত্রাস জঙ্গি থেকে বেরো আসার। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল মওলা নতুন এই শাখার উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুইয়া, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমোরোভোর একটি কয়লা খনিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 6 জন উদ্ধারকারীও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার লেস্ট ভিয়াঝোনিয়া খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গোড়ায় আগুন ধরে যায়। এতে খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে 11 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় খনিতে 285 জন কর্মী অবস্থান করছিলেন। তাদের বেশিরভাগই ঘটনার পর খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হন, তবে অনেকে আটকা পড়েন। অভিযান চালাতে গিয়ে কয়েকজন উদ্ধারকারীও আটকা পড়েন।
দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি বারবার জিনগত রূপ বদলাতে সক্ষম। এই ধরনের কারণে নতুন করে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার খবর জানান দক্ষিণ আফ্রিকান বিজ্ঞানীরা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় কমপক্ষে 22 জনের শরীরে নতুন এই ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস NICD। এমনকি দক্ষিণ আফ্রিকা থেকে বোতসোয়ানা এবং হংকংয়ে যাওয়া ভ্রমণকারীর শরীরে করোনার নতুন এই ধরন পাওয়া গেছে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নেত্রকোনায় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডল যুক্ত বিড়ি বিক্রি মজুত এবং সরবরাহ বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। শ্রদ্ধা আর ভালোবাসার প্রথম মৃত্যুবার্ষিকীতে 86 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেছেন আর্জেন্টাইনরা। 10 নম্বর জার্সি নিয়ে হাতে ট্যাটু এঁকে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই ফুটবল কিংবদন্তির ভক্তরা। লিগের খেলাতেও স্মরণ করা হয় ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনাকে। SM আশরাফের রিপোর্ট। দিনের হিসেবে 365, ঘন্টা 8760। কে বলবে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর 1 বছর পার হয়ে গেছে। ভক্তদের শোকার্ত চেহারা যেন জানান দিচ্ছে ফুটবল কিংবদন্তি এই তো ছেড়ে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। ভোরের আলো ফুটতেই ম্যারাডোনার সমাধিতে হাজির হন তার 2 ভাই বোন। যাওয়ার আগে লেপে দিয়ে যান চুমু মাখা ভালোবাসা। ছিয়াশির বিশ্বকাপ জয়ী মহাতারকার স্মরণে তার প্রথম পেশাদার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়রের সামনে ব্যানার নিয়ে হাজির হন ভক্তরা। কারো হাতে জার্সি, কেউ নিজের শরীরেই বসিয়ে দিয়েছেন ম্যারাডোনার ছবি। ইন্ডিপেন্ডেন্স আর বোকা জুনিয়র্সের ম্যাচ শুরুর আগে 1 মিনিটের নীরবতা পালন করেন রেফারি সহ 2 দলের ফুটবলাররা। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল সাবেক আর্জেন্টাইন অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে বেছে নেয় অভিনব পন্থা। প্রতীকীভাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির নামকরণ করে ম্যারাডোনার নামে। SM আশরাফ, ATN বাংলা। অস্ট্রেলিয়ান টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের নাম ঘোষণা করা হয়েছে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার 47তম টেস্ট অধিনায়ক হলেন প্যাট কামিন্স। প্রায় 2 বছর সহ অধিনায়কের দায়িত্ব পালনের পর অধিনায়ক হলেন তিনি। যৌন কেলেঙ্কারিতে অধিনায়কত্ব হারানো টিম পেইনের স্থলাভিষিক্ত হলেন প্যাট কামিন্স। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে অধিনায়কত্ব খোয়ানো স্টিভ স্মিথকে। অযত্ন আর অবহেলায় ধ্বংসের মুখে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমানী আলী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। DND এলাকার ভেতরে অপেক্ষাকৃত নিচু এই স্টেডিয়ামের আশপাশের এলাকার সব সুয়ারেজের পানি ও মিল কারখানার রঙিন বর্জ্য এসে প্রতিনিয়ত প্রবেশ করছে। বৃষ্টির পানি সরতে না পারায় সারা বছরই এখানে জলাবদ্ধতা দেখা দেয়। গোটা স্টেডিয়াম এলাকা এখন কচুরিপনায় সয়লাব। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামটি সংস্কার করার কথা থাকলেও এখনো কোনো কাজের সূচনাই হয়নি। অবহেলায় আউটার স্টেডিয়ামের প্যাভিলিয়ন, মূল স্টেডিয়ামের স্কোরবোর্ড, প্রেস বক্স, দর্শক আসন, জায়ান্ট স্ক্রিন ও লাইট পোস্ট নষ্ট হয়ে গেছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
এবং আমরা চাই জাতীয় ক্রীড়া এই স্টেডিয়ামটি মূলত জাতীয় ক্রীড়া পরিষদের এবং তাদের মালিকানাধীন, জেলা ক্রীড়া সংস্থাটি দেখে না। আমরা যতটুকু জেনেছি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটি বুয়েটের একটি টিমের মাধ্যমে ফিজিবিলিটি করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে এটির সংস্কার করা হবে খুব তাড়াতাড়ি। যদি জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের কোনো দায়িত্ব দেয় এটি লুক আফটার করা, পরিষ্কার পরিচ্ছন্ন অথবা দেখভাল করা, সেটি আমরা অবশ্যই করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আন্দোলনের মুখে শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাস ভাড়া অর্ধেক কমানোর সিদ্ধান্ত সরকারের। তৃতীয় দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ভোটের মাঠ, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। বিভিন্ন সময় নানা দেশকে কৌশলে চাপে রাখে যুক্তরাষ্ট্র, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে ভোজ্য তেলের সংকট কমাতে বিকল্প হতে পারে পেরিলা, আমন ধানের জমি নষ্ট না করেই আবাদ সম্ভব। এবং চট্টগ্রামে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।